যারা এরকম হসপিটালে কাজ করো, স্পেশালি নাইট ডিউটি, তারা কিন্তু খুব সাবধান, খুব সাহস নিয়ে শুনবে ঘটনাটা। এরকম যে কোনো হসপিটালেই এইসব ঘটনা ঘটতেই থাকে, তাই ভয় পেয়ে গেলে সে কাজই করতে পারবে না। কেউ যেন ভিতর থেকে হাত দিয়ে দরজাটা আটকে দিল। লিফটটা দাঁড় করালো কেন? দিদিকে সেই লিফটে ওঠানোর জন্য? তাহলে কি কিছু খারাপ হতে পারতো দিদির সাথে? এই ফ্লোরের একদম শেষ প্রান্তেই কিন্তু মর্গ। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের আমারই এক দিদির সাথে ঘটা কলকাতার এক বড় নামকরা হসপিটালের হাড় হিম করা একটি ভুতুড়ে ঘটনা শোনাবো। আমি আগেও বলেছি, আমরা কাজিনসরা বা ফ্রেন্ডসরা যখন একসাথে আড্ডা গল্প করি, সেখানে ভূতের ঘটনা বা অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করাটা একেবারে বাধ্যতামূলক। এরকমই একদিন আমরা কাজিনসরা সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম। যথাসম্ভব ওই পুজোর সময়ই হবে। তখনই দিদি আমাদের এই ঘটনাটা শুনিয়েছিল। দিদি যখন ঘটনাটা বলছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল ঠিক কতটা ভয় পেয়েছিল। সত্যি বলতে আমরা যখন ঘটনাটা শুনছিলাম, গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের। আর শেষে একটাই কথা বলেছিলাম, যে দিদির জায়গায় আমরা হলে ওখানেই অজ্ঞান হয়ে যেতাম। আর তার থেকেও বড় কথা, দিদির সাথে ওই হসপিটালে একটা নয়, বেশ কয়েকটা এরকম ভুতুড়ে ঘটনা ঘটেছে। আর অন্য স্টাফদের থেকেও এরকম অনেক ঘটনা শুনেছে, যেগুলো আমাদের সেদিন দিদি সব শুনিয়েছিল। আর অবশ্যই আমিও তোমাদের সব শোনাবো আমার চ্যানেলে। তাই যারা এরকম হসপিটালে কাজ করো, স্পেশালি নাইট ডিউটি, তারা কিন্তু খুব সাবধান, খুব সাহস নিয়ে শুনবে ঘটনাটা। আর আমি জানি এরকম অনেক ভুতুড়ে ঘটনাই তোমরা হয়তো অনুভব করেছো তোমাদের হসপিটালে, সেটাও আমাকে শেয়ার করবে। কারা কারা কি ঘটনার মুখোমুখি হয়েছো আমাকে কমেন্টসে লিখে জানাবে। আমার দিদি বলেছিল, হসপিটালে প্রতিনিয়ত কত মানুষই প্রাণ হারায় অসময়, কোনো ভারী অসুখে, আবার কেউ অ্যাক্সিডেন্টের জন্য প্রাণ হারায়। এরকম কত মানুষের নিষ্প্রাণ দেহ রাখা থাকে ওই হসপিটালেরই মর্গে। তাহলে বুঝতে পারছো তো, সেই অতৃপ্ত আত্মারা সেখানেই থাকে যতক্ষণ না তাদের দেহ সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা মর্গের বাইরে গার্ড দেয়, তারা তো প্রতিনিয়ত কিছু না কিছু অনুভব করেই থাকে। আর একবার চোখ বন্ধ করে ভাবো তো, কত বড় হসপিটাল, সারাদিন কত লোকজন, কত কোলাহল, আর রাতে একদম চুপ, নিস্তব্ধ। সব পেশেন্টসরা ঘুমোচ্ছে। অনেকেই জেগে সময় গুনছে বাড়ি ফেরার, অনেকেই সময় গুনছে চির বিদায় নেওয়ার, আবার অনেকে অপেক্ষা করছে নতুনকে জন্ম দেওয়ার। ভাবলেই কেমন যেন গাটা শিরশির করে ওঠে। আমার দিদির মুখ থেকে শুনেই যেটুকু জেনেছি, তাতে কিন্তু আমার বেশ ভয় ভয় লেগেছে রাতের পরিবেশটা শুনে। যাদের নাইট শিফট থাকে তারা ভালো বুঝবে আমি ঠিক কী বোঝাতে চাইছি। তোমাদের মধ্যে যদি কারোর নাইট শিফটের অভিজ্ঞতা থাকে, অবশ্যই আমাকে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। তা প্রায় 4-5 বছর আগের কথা হবে। দিদি তখন সবে সবে সেই প্রাইভেট হসপিটালটিতে চাকরি পেয়েছিল। ওই 3-4 দিন হয়েছিল সবে জয়েনিংয়ের। দিদির কিছু চেনা পরিচিত ছিল যারা অন্যান্য হসপিটালে জব করে। তারা কিন্তু দিদিকে আগে থেকেই বলে দিয়েছিল যে মাঝে মাঝে নানা রকম ঘটনাই ঘটতে পারে,
যার কোনো ব্যাখ্যা থাকে না। আবার অনেক সময় ভয়ঙ্কর কিছুও অনুভব করে থাকে অনেকেই। তাদের মধ্যে একজন সেই হসপিটালেই কর্মরত, যেখানে দিদিও জয়েন করেছে। আর সেও দিদিকে আগে থেকেই একটু আভাস দিয়েছিল যে এই হসপিটালে নাইট শিফট হলে খুব সাবধান, সতর্ক থাকতে হবে। একা একা করিডোরে চলাফেরা করা বা লিফটে ওঠানামা করার কোনো প্রয়োজন নেই। রাতে নিজের রুমেই থাকতে। যদি একান্ত কোনো প্রয়োজন হয় তবেই যেন রুম থেকে বেরোয়। তবে আমার দিদি এইসব কথা একদমই পাত্তা দেয়নি, আর মাথাও ঘামায়নি। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন নতুন কাজে ঢুকেছে, তখন এইসব কি থোড়ি বুঝতে পারবে। যেদিনকের কথা বলছি সেদিন দিদির 5th ডে হসপিটালে। অ্যাকচুয়ালি সেদিন দিদির সাথে আর একজন যে কাজ করে সে ছুটিতে ছিল, তাই দিদিকে অনেকটা কাজ একা হাতে সেরে তারপরই বেরোতে হয়েছিল। আর প্রথম প্রথম কাজ শিখছে, তাই কখন যে করতে করতে রাত 10:30 বেজে গেছে খেয়ালই করেনি দিদি। তারপর সব গুছিয়ে নিয়ে বেরোতে বেরোতে 11টা বেজে গেছিল। ততক্ষণে হসপিটালটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অনেকেই বাড়ি চলে গেছে, যাদের নাইট শিফট তারাই আছে শুধু। দিদির কেবিনটা একদম শেষে, ফলে লিফটের দিকে আসতে গেলে পুরো লম্বা করিডোরটা পেরিয়ে তারপর বাঁদিকে ঘুরলে লিফট। নিজের কেবিন থেকে বেরিয়ে সেই লম্বা ফাঁকা করিডোর দিয়ে যখন যাচ্ছিল, দিদির যেন কেমন ভয় ভয় লাগছিল, গাটা শিরশির করছিল। পুরো চুপচাপ, নিস্তব্ধ, কেউ নেই কোনো দিকে। আর তখনই দিদির না চাইতেও সেই সব কথাগুলো মাথায় চলে আসছিল, যেগুলো দিদির বন্ধুরা যারা হসপিটালে কাজ করে তারা শুনিয়েছিল। আর বিশেষ করে যে দিদিটা এই হসপিটালেই আগে থেকে কাজ করে, সে যে সতর্ক করেছিল রাতে খুব সাবধানে দেখে শুনে চলাফেরা করতে, সেই সব ভুতুড়ে ঘটনা, ভয়ের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়। আর সেই নিস্তব্ধ করিডোর, সব মিলিয়ে দিদির তখন বেশ শোচনীয় অবস্থা। দিদি মনে প্রাণে চাইছে যদি হসপিটালের কেউ ওই সময় ওখানে আসে তাহলে একসাথে চলে যাবে, নয়তো লিফটে তাকে একা যেতে হবে। সেটা ভাবতেই গা ছমছম করছে দিদির। এমনিতেই দিদি ভালোই সাহসী, এইসবে অত ভয় ঠয় পায় না। তবে এই প্রথম এতটা রাত হলো, আর ওই সব কথাগুলো ভেবে আরোই তখন ভয় চেপে বসেছে তার মনে। দিদি এবার পায়ের গতি বাড়িয়ে তাড়াতাড়ি হাঁটছে লিফটের দিকে। পা চালিয়ে লিফটের দিকেই যাচ্ছিল, তখন হঠাৎই ক্যাচ করে একটা শব্দ হলো। মানে লিফট কোনো ফ্লোরে এসে থামলে যেমন একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হলো। তবে যে লিফটে করে সবাই যাতায়াত করে, যেটার কথা বলছিলাম করিডোরের একদম শেষ প্রান্তে বাঁ দিকে, সেই লিফট তো নয়। কারণ খানিক দূর থেকেই দিদি দেখতে পাচ্ছিল সেই লিফটের বাইরে নাম্বার দেখাচ্ছিল 0, মানে তখন ওটা গ্রাউন্ড ফ্লোরে আছে। তবে সেটার আওয়াজ তো নয়। তাহলে আবার কোন লিফট আছে এই ফ্লোরে? আসলে দিদি তো নতুন নতুন ঢুকেছে হসপিটালে, অত জানে না কোন দিকে কি আছে, কটা লিফট আছে ইত্যাদি। তারপর একটু এদিক ওদিক দেখে খেয়াল করলো যে দিদি ঠিক যেখানে এখন দাঁড়িয়েছিল, তারপর একটু এদিক ওদিক দেখে খেয়াল করলো যে দিদি যেখানে এখন দাঁড়িয়ে আছে তার পাশ দিয়েই একটা সরু প্যাসেজ চলে গেছে। সেখানে স্টোর রুম আছে, ব্যালকনিতে যাওয়ার দরজা আছে, তার পাশেই একটা লিফটও আছে। এবং এটাও দেখলো যে হ্যাঁ, সেখানে 3 লেখা আছে, মানে লিফট দাঁড়িয়েছে এখানে। মানে এখন 3rd ফ্লোরে ছিল, তাই 3 লেখা ছিল। তার মানে নিশ্চয়ই কেউ নেমেছে লিফট থেকে। কারণ কেউ যদি এই ফ্লোর থেকে লিফটটাতে উঠতো তবে সে তো সেখানেই দাঁড়িয়ে থাকতো, দেখতে পেত দিদি। নিশ্চয়ই কেউ নামবে, তাই হয়তো লিফট এসে দাঁড়িয়েছে। কিন্তু তাহলে কাউকে দেখতে কেন পেল না দিদি? সে যাই হোক, অত মাথা না ঘামিয়ে
পা চালিয়ে এগিয়ে গেল তাড়াতাড়ি করে, যাতে মিস না হয়ে যায় লিফটটা। লিফটের গেটটা বন্ধ হয়েই যাচ্ছিল। ঠিক তখনই কেউ যেন ভিতর থেকে হাত দিয়ে দরজাটা আটকে দিল, যাতে লিফটের দরজাটা বন্ধ না হয়ে যায়। দিদিও একটু স্বস্তি পেল মনে মনে। ভাবল, যাক, তাহলে এই লিফটে আরও কেউ আছে, নয়তো ওই দূরের লিফটে গিয়ে একা নামতে হতো। বাবা, আমাকে আর এই লিফটে একা নামতে হবে না, বাঁচলাম। হয়তো এটা এমার্জেন্সি লিফট করা আছে, জানি না। লিফটের সামনেটা গিয়েই চোখে পড়ল একজন বেঁটে সেটে মাঝবয়সী মহিলা, পরনে লাল চুড়িদার, মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে লিফটের এক কোণে। মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যদিও, চুলগুলো মুখের সামনে পড়েছে, একটু এলোমেলো হয়ে আছে। তাই দিদি ঠিক চিনতে পারছে না যে সেটা ওদের থার্ড ফ্লোরেরই কেউ, কোনো স্টাফ হবে, কিছু বুঝতে পারছে না। দেখে একটু কেমন যেন অদ্ভুত লাগছে, কেমন যেন ঝিমিয়ে লিফটে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একবার তাকাচ্ছেও না দিদির দিকে। যাই হোক, দিদি তাড়াতাড়ি করে লিফটে ঢুকে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে বলল, ওহ ধন্যবাদ, আমি ভাবছিলাম এই রাতে একা নামতে হবে লিফটে করে, মানে ভয় ঠিক না, ওই আর কি। যাক, এখন আপনি আছেন, আর কোনো চিন্তা নেই। তা আপনি কি গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছেন নাকি? আপনাকে ঠিক চিনতে পারলাম না, আসলে আমি তো নতুন এসেছি, অনেককেই চিনি না। আমি এই থার্ড ফ্লোরেই থাকি, আমার কেবিন এই থার্ড ফ্লোরেই। আপনি কোন ফ্লোরে? কিন্তু ওদিক থেকে কোনো উত্তরই এলো না। দিদি একটা জিনিস লক্ষ্য করলো, লিফটের ফার্স্ট ফ্লোরের বোতামটা টেপা, মানে লাল হয়ে আছে। আসলে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, লিফটে উঠে আপনি যে ফ্লোরে নামতে চান সেটার বোতাম টিপে দিলে সেটা লাল হয়ে থাকে। এটা বোঝানোর জন্য যে ওই ফ্লোরে কেউ নামবে, যাতে বারবার লোকেরা সেটা না প্রেস করে। বিভিন্ন লিফটের বিভিন্ন নিয়ম হয় যদিও, কিন্তু বেশিরভাগ লিফটের এরকমই থাকে। তা দিদি সেটা দেখে বুঝতে পারল যে ওই মহিলাটা ফার্স্ট ফ্লোরেই নামবে। কিন্তু দিদির একটা জিনিস মনে হচ্ছিল যে হসপিটালে তো সব স্টাফদেরই ইউনিফর্ম থাকে, মানে যেমন দিদিদের ছিল হলুদ প্রিন্টের শাড়ি, তারপর লিফট পার্সন বা গার্ডসদের আরেক রকম ইত্যাদি। কিন্তু এই মহিলাটি যে চুড়িদারটা পরে আছে সেটা একেবারেই নিজস্ব, কোনো ইউনিফর্ম নয় এটা। তাহলে সে কি হসপিটালের স্টাফ নয়? তবে এত রাতে সে লিফটে একা কি করছে? কোথায় যাচ্ছে একা একা? ফার্স্ট ফ্লোরেই বা কেন যাচ্ছে সেই রাতে? এইসব ভেবে দিদির যেন কেমন একটু খটকা লাগছিল। তার মন বলছিল কিছু একটা হচ্ছে, কিছু ঠিক লাগছে না তার। সেই মহিলাটি দিদির ঠিক পিছনেই কোনায় দাঁড়িয়েছিল। এইসব ভাবতে ভাবতে দিদির হঠাৎই মাথায় এলো, আচ্ছা, এই মহিলাটি তো আমাকে দেখেই নিয়ে আসতে। আমি তো করিডোর দিয়ে হাঁটছিলাম, আর লিফট তো এই সরু প্যাসেজের দিকে ছিল, কোনো রকম আওয়াজও পাওয়ার কথা নয়। তাহলে ইনি লিফটের ভিতরে দাঁড়িয়ে বুঝলো কি করে যে আমি আসছি লিফটে ওঠার জন্যই? আর লিফট আটকালোই বা কেন আমাকে না দেখে? এইটা ভাবতেই দিদির বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। দিদি পিছন ঘুরে তাকাতেই যাবে মহিলাটির দিকে, তখনই একটা অস্বাভাবিক জিনিস দেখে চমকে উঠল দিদি। গায়ে কাঁটা দিয়ে উঠল, বুক ধড়পড় করতে শুরু করেছে। সে চোখ বড় বড় করে দেখছে লিফটের ভিতর দেওয়ালে, মানে লিফটেরই গায়ে, মহিলাটির কোনো রকম রিফ্লেকশন অর্থাৎ প্রতিবিম্ব নেই। দিদি নিজের প্রতিফলন তো পরিষ্কার দেখতে পাচ্ছে লিফটের গায়ে, তবে তার পিছনেই দাঁড়িয়ে থাকা সেই মহিলাটির কোনো রকম প্রতিফলন দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কেউ দাঁড়িয়েই নেই তার পিছনে, দিদি একাই আছে লিফটে। আসলে লিফট স্টিলের তৈরি হয়, তাই লিফটের গায়ে চকচকে জায়গায় ভিতরে কেউ দাঁড়ালে
তার রিফ্লেকশন পড়ে, যেমন আয়নায় হয়ে থাকে। এই সব দেখে দিদি ঠিক কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারছে না। চিৎকার করবে নাকি কাউকে কল করবে, কি বলবে কল করে, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে তার। ঠিক তখনই ক্যাঁচ শব্দে লিফট এসে থামলো ফার্স্ট ফ্লোরে। আর দরজাটা খুলে গেল। দিদি আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে লাফিয়ে বেরোলো লিফট থেকে। সেখানেও তো ফাঁকা, নিস্তব্ধ, চারিদিকে চুপচাপ, আর পাশেই লম্বা করিডোর। তখন দিদির এক ফোঁটাও আর সাহস বাকি ছিল না যে ঘুরে দেখবে লিফট থেকে মহিলাটা নামলো কিনা, কোথায় গেল সে, আদেও কেউ ছিল কি সেখানে। তবে একটা জিনিস তো স্পষ্ট, যে সত্যি যদি মহিলাটা ফার্স্ট ফ্লোরে নামতো তাহলে লিফট থেকে বেরোনোর পর নিশ্চয়ই তাকে আবার দেখতে পেত করিডোরের দিকে, কিংবা কোথাও তো যেতে দেখতে পেত, কিন্তু তার কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। দিদি তাড়াতাড়ি পা চালিয়ে সোজাসুজি একটা স্টাফ রুম দেখতে পেল, সেদিকেই এগিয়ে গেল। তারপর স্টাফ রুমে ঢোকার সময় খুবই সাহস জুগিয়ে আস্তে আস্তে পিছন ফিরল এবং দেখল যে লিফটটা তখনও ফার্স্ট ফ্লোরেই দাঁড়িয়ে, কেউ কোথাও নেই, না কেউ বেরিয়েছে না কেউ নিচে নেমেছে। তাহলে সেই মহিলাটি নিমেষেই উধাও হয়ে গেল, নাকি আসলে সেই লিফটে কেউ ছিলই না, মানে কোনো মানুষ ছিল না। এটা দেখেই দিদির সারা শরীরে যেন শিহরণ দিয়ে উঠল। সে তাড়াতাড়ি করে স্টাফ রুমে ঢুকে গেল এবং ভাগ্যক্রমে সেখানে 3-4 জন স্টাফ ছিল, ডিনার করছিল। ওদেরকে দেখে যেন দিদি একটু স্বস্তি পেল। ওরা দিদিকে ওরম অস্বাভাবিক হাঁফাতে দেখে আর অত ঘামতে দেখে তাড়াতাড়ি করে ধরে বসালো চেয়ারে। ওদের মধ্যেই একজন বলল, কি হয়েছে, শরীর খারাপ করছে নাকি, কি অসুবিধা হচ্ছে বলো, এরকম হাঁফাচ্ছ কেন, ঘামছো কেন এত? আরএমও ম্যামকে ডাকবো নাকি একবার? নাও নাও জলটা খাও, নিঃশ্বাস নিতে কোনো রকম প্রবলেম হচ্ছে না তো? দিদি মুখে কিছু না বলে হাত নাড়িয়ে কাউকে ডাকতে না করলো। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আরএমও মানে হচ্ছে রেসিডেন্ট মেডিকেল অফিসার, মানে আবাসিক মেডিকেল অফিসাররা সাধারণত বেসরকারি হাসপাতালে কাজ করেন। কিছুক্ষণ চুপচাপ বসে জল খেয়ে তারপর পুরো ব্যাপারটা ওদের বলল। ওরা শুনে তো পুরো চুপ, সবার মুখ চোখ পুরো থমথমে হয়ে গেছে। একজন বলল, মানে তুমি ওই দিকের লিফট দিয়ে এসেছো কেন? এ কি, তুমি জানো না নাকি? ওইটা তো মৃতদেহ, মানে ওইটা তো ডেড বডি বা ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে আসার জন্য করা। ওই লিফট তো ডেড বডি নিয়ে এসে মর্গে রাখার জন্য। ওইটা তো আমরা সাধারণত ইউজ করি না কখনোই। এই দিকে যে 2টো লিফট পরপর আছে সেটা ইউজ করে সবাই। আবার এই রাত দুপুরে তুমি ওই লিফটে উঠলে? রীতিমতো বারণ করে ওই লিফটটা ইউজ করতে রাতের বেলা। এই কথাটা শুনতেই দিদির যেন আরো বুক ধড়ফড় করতে লাগলো, গলা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না আর। তারপর আর একজন বলল, দেখো দেখো শান্ত হও, এরকম ঘটনা এই হসপিটালে ঘটে থাকে, যেটার কোনো ব্যাখ্যা থাকে না, যেটা খুবই অস্বাভাবিক। এইসব নিয়ে বেশি ভেবো না, আমরা দেখছি। তুমি কি নতুন নাকি? দিদি এবার একটু স্বাভাবিক হয়ে জল খেয়ে বলল, হ্যাঁ আসলে আমার আজ 5th ডে। আমি জানি, শুনেছি এরকম অদ্ভুত সব ঘটনা ঘটে থাকে হাসপাতালে, তবে অত গুরুত্ব দিইনি। আমি যে এত তাড়াতাড়ি এরকম ভয়ঙ্কর একটা ঘটনার মুখোমুখি হব সেটা আশাও করিনি। আমাকে যদিও আগে থাকতেই একজন সতর্ক করেছিল এই হসপিটালেই কর্মরত,
যে রাত হলে সাবধানে চলাফেরা করতে, কারুর সাথে সাথে থাকতে, একা না থাকতে প্রথম। কিন্তু আমি অত পাত্তাই দিইনি আসলে। আমি খুব একটা ভয় টয় পাই না, কিন্তু আজ হঠাৎই এরকমভাবে পুরো ব্যাপারটা ঘটলো যে আমি আসলে ওই লিফটে উঠতে চাইনি। এমনি যে নর্মাল লিফট আছে সেটাই ধরতে যাচ্ছিলাম। আমি তো জানতামই না এদিকে লিফট আছে বলে, কিন্তু ওখান থেকে ক্রস করার সময়ই আওয়াজ পেলাম। তারপর কেউ আছে ভেবে একটু তার সাথে আসবো বলেই ওই লিফটে গেলাম, যাতে একা না আসতে হয়। কিন্তু সেই যে আসলে কথাটা শেষ হওয়ার আগেই দিদির মোবাইলে একটা কল এলো। দিদির বাবা কল করেছিল। আসলে রাত হয়ে গেছে, তাই আর একা যাবে না বলেই দিদির বাবাই নিতে এসেছিল হসপিটালে বাইক নিয়ে। কিন্তু দিদির তখন মাথায় একটাই কথা ঘুরছে, ওইটা কে ছিল? কেন সেই মহিলাটি দিদিকে দেখা দিল? লিফটটা দাঁড় করালো কেন? দিদিকে সেই লিফটে ওঠানোর জন্য? তাহলে কি কিছু খারাপ হতে পারতো দিদির সাথে, নাকি অন্যই কিছু? তারপর আবার একজন বলল, এই ফ্লোরে তো শুধু আইসিইউই আছে, আর আজ বেশি পেশেন্টও নেই। তাদের বাড়ির লোক যে কেউ থাকছে সেরকমও কোনো খবর নেই, ফলে সেটা তো হবে না। তবে এই ফ্লোরের একদম শেষ প্রান্তেই কিন্তু মর্গ, তাই আমরা রাত হলে আর ওই দিকটা সেরকম যাই না, আর ওই লিফটটাও ইউজ করি না রাত্রে। দিদি তারপর সেই স্টাফগুলোকে বলল যে কিছুভাবে যদি তারা খোঁজ করে তাহলে কাল জানাতে। দিদি জানতে চায় এটা কে ছিল, কে দেখা দিল। তারপর ওদের মধ্যেই একজনের সাথে দিদি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। একা আসার সাহস তখন দিদির আর নেই। বাইরে এসে ওর বাবার বাইকে উঠে গেল, কিন্তু মনের ভিতর তখন তোলপাড় চলছে জানার জন্য। জীবনে প্রথম এরকম ভুতুড়ে ঘটনার মুখোমুখি হলো, তাও আবার হসপিটালে রাতের বেলা। ওর বাবাও ওকে দেখে কিছু একটা সন্দেহ করেছিল, জিজ্ঞেসও করেছিল, কিন্তু দিদি কিচ্ছু বলেনি। পাছে তারা ভয় পেয়ে আর সেখানে কাজ না করতে দেয় তাই। কারণ দিদি বুঝে গেছিল যে এরকম যে কোনো হসপিটালেই এইসব ঘটনা ঘটতেই থাকে, তাই ভয় পেয়ে গেলে সে কাজই করতে পারবে না। তারপরের দিন কাজে এসে দিদির সাথে যে আরেকজন কাজ করে তাকেও বলল পুরোটা। তারপর সেই স্টাফগুলো যারা কাল দিদিকে সাহায্য করেছিল তাদের সাথে গিয়ে কথা বলল। কথা বলে যা জানতে পারলো যে ওরা যেমনটা সন্দেহ করেছিল ঠিক সেটাই। ওদের মধ্যেই একটা স্টাফ বলল, সেই যে বলেছিলাম না কাল এক মহিলার ডেড বডি মর্গে রাখা হয়েছিল, কাল ওই 9:30 নাগাদ একটা মহিলার ভীষণ জোর অ্যাক্সিডেন্ট হয় এই হসপিটালের কাছেই। স্কুটিতে যাচ্ছিল সে, তাকে আনা হয়েছিল এখানেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে প্রাণ হারায়, তাকে বাঁচানো যায়নি। মানে ধরো ওই 10:30 নাগাদই সে প্রাণ হারায়। তারপর বাড়ির লোককেও খবর দেওয়া হয়, কিন্তু আপাতত দেহটা মর্গেই রাখা আছে। বাড়ির লোক এসে গেছে, যদিও দেখেছে সবটাই। অ্যাক্সিডেন্ট তো, পুলিশের কিছু হয়তো ব্যাপার আছে, তাই এখনো সেখানেই রাখা আছে। খুব মর্মান্তিক ঘটনা গো। মানে আমি এই জন্য এটা বললাম যে তুমি কাল ওই 11টা নাগাদই লিফটে ওরম এক মহিলাকে দেখতে পাও, লাল চুড়িদার, চুলগুলো এলোমেলো, যার সত্যি সেই সময় কোনো অস্তিত্ব ছিল না। আর আমি যে মহিলার কথা বললাম সেও লাল রঙের চুড়িদার পরেই ছিল যখন তাকে এই হসপিটালে আনা হয়েছিল। তুমি যদি চাও পারমিশন নিয়ে একবার দেখে আসতে পারো, যদি মুখটা দেখে কিছু বুঝতে পারো। তবে বলাই বাহুল্য, দিদির তারপর আর মর্গে গিয়ে সেই মহিলাটির দেহ দেখার সাহস বা ইচ্ছা কোনোটাই করবে না। এবার বুঝতে পারছো তো কাল রাতে দিদি যাকে দেখেছিল লিফটে সে সত্যি
সত্যি মানুষ ছিল না, ছিল সেই মহিলাটারই অতৃপ্ত আত্মা। অপঘাতে মৃত্যু হলে সেই আত্মা তো শান্তি পায় না, আর তার তো সবে সবে মৃত্যু হয়েছিল এবং কিছুক্ষণ আগে সেই লিফট দিয়েই তার দেহ নিয়ে গিয়ে মর্গে রাখা হয়েছিল। তাই হয়তো তার আত্মা ঘুরে বেড়াচ্ছিল সেখানেই, হয়তো তার কাছের লোকদের খুঁজছিল একবার দেখার জন্য। তবে সে দিদিকে কেন দেখা দিল? লিফট কেন আটকালো দিদির ওঠার জন্য? সবটাই আজও রহস্য, এবং দিদির জন্য একটি ভয়াবহ রাতের স্মৃতি মাত্র। তারপরেও দিদির সাথে অনেক এরকম ঘটনাই ঘটেছে, ছোট বড়, তবে এটা একেবারে প্রথম তো, তাই এতটা বেশি প্রভাব ফেলেছিল দিদির উপর। তোমরা যারা হসপিটালে কাজ করো আমাকে অবশ্যই জানিও তোমাদের এরকম কোনো ঘটনা ঘটে থাকলে, আর সবাই কিন্তু সাবধানে থেকো, কেমন? আর আরও যেসব ভুতুরে ঘটনা শুনিয়েছিল দিদি সবই বলবো আমার আগামী ভিডিওসে, সঙ্গে থেকো। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওসে। দ্য ডার্ক প্লেসে।